নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো মধ্যপ্রদেশের জবলপুরের একটা ভয়ঙ্কর সত্য ঘটনা, যা সম্প্রতি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এই কেসটি 15ই মার্চ 2024-এ জবলপুরের মিলেনিয়াম কলোনিতে সংঘটিত হয়েছিল। এই ঘটনার মূল অভিযুক্ত হল মুকুল সিংহ এবং তার নাবালিকা প্রেমিকা কাব্যা বিশ্বকর্মা। কাব্যার বাবা রাজকুমার বিশ্বকর্মা, যিনি রেলওয়ের প্রধান কেরানি ছিলেন, এবং তার 8 বছরের ছোট ভাই তনিষ্ক। এই দুজনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন সকাল 8টা নাগাদ মুকুল সিংহ একটি কাটার মেশিন দিয়ে বাড়ির পেছনে দরজা কেটে ঘরে প্রবেশ করে। তখন বাড়িতে 3 জন ছিলেন: রাজকুমার বিশ্বকর্মা, তার 16 বছরের মেয়ে কাব্যা এবং 8 বছরের ছেলে তনিষ্ক। মুকুল প্রথমেই রান্নাঘরে যায়, যেখানে রাজকুমার নাস্তা প্রস্তুত করছিলেন। মুকুল সঙ্গে থাকা ভারী অস্ত্র দিয়ে হঠাৎ করে রাজকুমারের মাথায় আঘাত করে। একের পর এক আঘাতে তার মাথার সমস্ত হাড় গড়িয়ে দেয়। এই চিৎকার শুনে ছোট ছেলে তনিষ্ক বাইরে বেরিয়ে আসে এবং দেখে তার বাবাকে মুকুল মারছে। সে মুকুলের পায়ে পড়ে কাঁদতে থাকে, দয়া করে আমার বাবাকে মেরো না। কিন্তু মুকুল কোনো দয়া দেখায়নি। সে তনিষ্ককেও আক্রমণ করে এবং কয়েকবার কুপিয়ে তাকে হত্যা করে। ঘরের বাইরে এসে কাব্যা যখন দেখে তার বাবা ও ভাইয়ের রক্তাক্ত দেহ, তখন সে চিৎকার করতে চায়, কিন্তু মুকুল তাকে হুমকি দেয়, কোনো শব্দ করলে তোমার পরিণতিও একই হবে। তারপর মুকুল রক্তে ভেসে যাওয়া লাশ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে আর কাব্যাকে বলে, তোমার বাবা যে নাস্তা বানাচ্ছিল ততক্ষণ তুমি সেটা শেষ করো। কাব্যা চুপচাপ রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করতে শুরু করে, যেন কিছুই হয়নি। এরপর মুকুল হাত মুখ ধুয়ে আরামে বসে নাস্তা করে। প্রমাণ লুকানোর চেষ্টা। হত্যার পর মুকুল তনিষ্কের মৃতদেহ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে। রাজকুমার বিশ্বকর্মার মৃতদেহ পলিথিনে মুড়ে ফেলে, কিন্তু কিভাবে লুকাবে বুঝতে পারছিল না। দুপুর 12টা 2 মিনিটে মুকুল ও কাব্যা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পালানোর আগে কাব্যা তার বোন আরতিকে 14 সেকেন্ডের একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে জানায় মুকুল ভাই এবং বাবাকে খুন করেছে। আরতি এই ভয়েস মেসেজ শুনে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। তখনই প্রতিবেশীরা প্রশ্ন তোলে, কাব্যা কোথায়? তদন্তে বেরিয়ে আসে কাব্যা ও মুকুলের সম্পর্ক অনেক পুরনো ছিল, কিন্তু কাব্যার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে মুকুল বহুদিন ধরে পরিকল্পনা করছিল কাব্যার বাবা ও ভাইকে সরিয়ে দেওয়ার। হত্যার পর তারা 75 দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায়। তাদের ভারত, বাংলাদেশ ও ভারত নেপাল সীমান্তে দেখা গিয়েছিল। ফলে পুলিশের সন্দেহ হয় যে তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছিল। শেষ পর্যন্ত 75 দিন পর কাব্যাকে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে গ্রেফতার করা হয়। কাব্যার গ্রেপ্তার হওয়ার খবর শুনে মুকুল ভয় পেয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই মর্মান্তিক খুনের কেস সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে দেয়। সবাই অবাক, কাব্যা কেন নিজের বাবার হত্যার সময় নীরব ছিল? কেন সে হত্যাকারী মুকুলের সঙ্গে পালিয়ে যায়? এখন পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে। এই কেসটা শুধু একটা হত্যাকাণ্ডের ঘটনা নয়, বরং এটি প্রেম, প্রতিশোধ, পরিবারের প্রতি অবিশ্বাস এবং অপরাধমূলক মানসিকতার একটা জটিল মিশ্রণ। এই কেসের বিশ্লেষণ করলে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। 1 নম্বর হচ্ছে হত্যার উদ্দেশ্য ও পরিকল্পনা। এই হত্যা কোনো হঠাৎ রাগের বশে বা দুর্ঘটনাবশত সংঘটিত হয়নি। এটা ছিল একটা ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত হত্যা, যেখানে মূল অভিযুক্ত মুকুল সিংহ ও কাব্যা বিশ্বকর্মা মিলে পরিকল্পনা করছিল। কেন এই খুনের পরিকল্পনা? কাব্যার বাবা রাজকুমার বিশ্বকর্মা তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলেন না। তিনি চাইতেন কাব্যা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক। কাব্যার বয়স ছিল মাত্র 16, তাই আইনি মতে সে একজন অপ্রাপ্তবয়স্ক এবং তার বাবা মায়ের দায়িত্ব ছিল তাকে সঠিক পথে চালানো করা। কিন্তু কাব্যা মুকুলের প্রতি এতটাই প্রভাবিত ছিল যে সে তার বাবাকে বাঁধা হিসেবে দেখতে শুরু করে। মুকুল মনে করছিল যে কাব্যার বাবা ও ছোট ভাই তনিষ্ক থাকলে তারা একসঙ্গে থাকতে পারবে না, তাই বাবাকে হত্যা করলে আর কোনো বাঁধা থাকবে না, এবং কাব্যা তাকে ভালোবাসে বলেই সে তাদের সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে। এটা প্রমাণ করে যে এই হত্যাকাণ্ড শুধু একটা রাগের বহিঃপ্রকাশ নয়, বরং সম্পূর্ণভাবে স্বার্থপর পরিকল্পনার ফল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কাব্যার মানসিক অবস্থা ও তার ভূমিকা। অনেকেই প্রশ্ন তুলেছে, কাব্যা কেন তার বাবা ভাইকে রক্ষা করার চেষ্টা করলো না? সে কি ভয় পেয়েছিল, নাকি সে নিজেই এই হত্যাকাণ্ডে জড়িত? কাব্যা কি ভয় পেয়েছিল, নাকি সে হত্যাকাণ্ড সমর্থন করেছিল? কাব্যা হত্যার সময় সরাসরি কোনো প্রতিরোধ করেনি।
সে হত্যাকাণ্ডের পরেও শান্তভাবে নাস্তা বানিয়ে খেতে বসে। যদি সে ভয় পেত তাহলে সে পালানোর সুযোগ খুঁজত। পুলিশে খবর দিত বা প্রতিবেশীদের জানাতো, কিন্তু সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা প্রমাণ করে যে সে পুরো ঘটনার সঙ্গে জড়িত ছিল। বয়সের কারণে প্রভাবিত হয়েছিল। কাব্যা তখন মাত্র 16 বছরের কিশোরী ছিল এবং এই বয়সে মানসিকভাবে অনেক সময় প্রেমের প্রতি অন্ধবিশ্বাস তৈরি হয়। মুকুল হয়তো তাকে বিশ্বাস করিয়েছিল যে তার বাবা ও ভাই বেঁচে থাকলে তার একসঙ্গে থাকতে পারবে না। তাই সে মনে করেছিল এই হত্যাকাণ্ড ন্যায্য ছিল এবং একে সমর্থন করেছিল। এটা একটা মানসিক নিয়ন্ত্রণ ও প্রেমজনিত অন্ধবিশ্বাসের ক্লাসিক কেস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধের ধরন ও নিষ্ঠুরতা। এটা একটা বিশেষ ধরনের হত্যাকাণ্ড যা সাধারণত সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথদের মধ্যে দেখা যায়। খুন করার জন্য মুকুল একটা ভারী অস্ত্র ব্যবহার করে, যা মাথার সমস্ত হাড় গুঁড়িয়ে দেয়। হত্যার পরে লাশ পরিষ্কার করে প্রমাণ লুকানোর চেষ্টা করে। 8 বছরের ছোট ভাই তনিষ্ক অনুরোধ করলেও তাকে রেহাই দেওয়া হয়নি। হত্যার পর মুকুল রক্ত মুছে আরামে বসে নাস্তা করে, যা তার মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্য প্রকাশ করে। একজন ঠান্ডা মাথার খুনি। হত্যার পর সাধারণত খুনিরা ভয় পায়, পালিয়ে যায় বা আত্মগোপনে চলে যায়, কিন্তু মুকুল শান্তভাবে থেকে যায়, লাশ লুকানোর চেষ্টা করে, নাস্তা খায়, যা তাকে একজন ঠান্ডা মাথার অপরাধী হিসেবে চিহ্নিত করে। তার মধ্যে কোনো অনুশোচনা বা দয়া ছিল না। এটা একজন সাইকোপ্যাথিক মানসিকতার প্রমাণ, যেখানে সে অন্যদের কষ্ট অনুভব করতে পারে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুলিশের তদন্ত পালানোর কৌশল। মুকুল ও কাব্যা 75 দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায়। তারা কিভাবে পালায়? হত্যার পরে তারা প্রথমে অন্য একটা শহরে লুকিয়ে পড়ে। এরপর ভারত বাংলাদেশ এবং ভারত নেপাল সীমান্তে তাদের অবস্থান পাওয়া যায়। তারা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেলে থাকার চেষ্টা করে। পুলিশ যখন বিভিন্ন রাজ্য অনুসন্ধান শুরু করে তখন তারা উত্তরাখণ্ডের হরিদ্বারে গিয়ে আত্মগোপন করে। তাদের গ্রেপ্তার হওয়া শেষ পর্যন্ত কাব্যাকে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে গ্রেপ্তার করা হয়। কাব্যার গ্রেপ্তার হওয়ার খবরে মুকুল ভয় পেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ থেকে বোঝা যায় যে মুকুল যতই ঠান্ডা মাথার খুনি হোক, পুলিশের ভয় সে পেত। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজের জন্য কি শিক্ষা। এই ঘটনা আমাদের সমাজের জন্য কিছু বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়। কিশোর কিশোরীদের মানসিক অবস্থাও প্রভাবিত হওয়ার প্রবণতা। এই বয়সে অনেক কিশোর কিশোরী ভুল পথে চলে যায়। যদি তাদের সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয়, অভিভাবকদের উচিত শুধু কড়া নিয়ম নয়, বরং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। কাব্যা যদি তার বাবার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারত, তাহলে হয়তো এই হত্যাকাণ্ড ঘটত না। প্রেম ও অন্ধবিশ্বাসের বিপদ। কাব্যা একজন অপরাধীর প্রতি এতটাই বিশ্বাস করছিল যে সে নিজের পরিবারকে হারালেও দুঃখবোধ করেনি। এটা প্রমাণ করে যে ভুল সম্পর্ক একজন মানুষকে ধ্বংস করতে পারে। অপরাধী মানসিকতা ও আইন। এই কেস আমাদের শেখায় কিভাবে অপরাধীরা ঠান্ডা মাথায় হত্যা করতে পারে এবং তারপরও নির্লজ্জভাবে স্বাভাবিক আচরণ করতে পারে। মুকুলের মতো অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। জবলপুর ডবল মার্ডার কেস একটা ভয়ঙ্কর ঘটনা, যা আমাদের দেখিয়ে দেয় কিশোর বয়সের মানসিক দুর্বলতা, অপরাধমূলক মানসিকতা এবং পারিবারিক সম্পর্কের জটিলতা। এটা শুধু একটা হত্যা কেস নয়, বরং একটা সামাজিক বার্তা, যেখানে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং কিশোর কিশোরীদের সঠিক পথে চালিত করতে হবে। আপনার মতামত কি? এই ঘটনায় কাব্যাকে কি সম্পূর্ণ দোষী বলা যায়, নাকি সে শুধুমাত্র পরিস্থিতির শিকার? মন্তব্য করে জানান। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।